পররাষ্ট্রমন্ত্রী উনার পাশে দাঁড়ানো, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সেই ঘোষণাটা দিচ্ছেন। অথচ তিনি হচ্ছেন উপদেষ্টা। তিনি কিন্তু মন্ত্রী না বা প্রতিমন্ত্রী না। প্রতিমন্ত্রীর মর্যাদা আছে তার, কিন্তু তিনি তো মন্ত্রণালয়ের চালানোর দায়িত্বে না। তিনি ঘোষণা দিচ্ছেন যে এই হাই কমিশনারকে সরিয়ে নেওয়া হচ্ছে। স্বাগতিক দেশ বুঝে গেল যে বাংলাদেশ যেই মানে এখানে কোনো ভদ্রতা ভদ্রতার সাথে কোনো কাজ হবে না বাংলাদেশে। অনেকেই বলেন যে এই জুলাই সংসদটা নাকি একেবারে ধরাছোঁয়ার বাইরে, এটা সংবিধানের চেয়েও বেশি পাওয়ারফুল। ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশে উচ্চকক্ষ দরকারই নাই। আমি যতদূর বুঝতে পারছি যে তাদের দাবি হচ্ছে যে এই অঞ্চল থেকে আমেরিকান ঘাঁটিগুলো সরাতে হবে। কারণ এই ঘাঁটিগুলা সরাসরি ইরানকে মোকাবেলা করার জন্য ওখানে বসানো হয়েছে। চর্চার সংলাপে আজকের অতিথি বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা। আমরা আজ কথা বলবো সামনের জাতীয় সংসদ অধিবেশন, বিএনপির কূটনৈতিক তৎপরতা এবং ইরান পরিস্থিতি নিয়ে। প্রথমেই আমরা দেশীয় বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বিএনপি ক্ষমতার গ্রহণের এক মাসও হয়নি, এর মধ্যে যে কূটনৈতিক তৎপরতা, এটি আপনি কিভাবে নিচ্ছেন? বিশেষ করে যুক্তরাজ্যের যিনি বাংলাদেশে হাইকমিশনার ছিলেন তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো বা যেভাবে সেই সরিয়ে দেওয়ার ঘোষণাটা এলো, এটিকে একজন সাংবাদিক হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশ সরকার যে হাইকমিশনার বদল করবে সেটা ধরেই নেওয়া হচ্ছিল। ইনফ্যাক্ট যখন আবিদ ইসলামকে অন্তর্বর্তী সরকার এখানে নিয়োগ করে, তখন থেকে কিন্তু এই বাংলাদেশি যে কমিউনিটি আছে এখানে, তাদের একটা অংশ ঘোরতর বিরোধী ছিল তার প্রতি। কিন্তু তাকে অন্তর্বর্তী সরকার সেখান থেকে সরায়নি। বিএনপি এসে সরাবে সেটা ধারণা করা হচ্ছিল, কারণ একটা নতুন সরকার এসে তাদের পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ণ পজিশনে নিয়োগ দেয়, সেটা তো এক ধরনের রেওয়াজ বাংলাদেশের। হ্যাঁ, এটা বিভিন্ন দেশেও এটা রেওয়াজ, আপনি আমেরিকাতেও সেটা হয়। কিন্তু বিএনপি সরকার যেভাবে আবিদ ইসলামকে রিমুভ করলেন, সেটা যেভাবে ঘোষণাটা তারেক রহমানের, প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির হিথ্রো বিমানবন্দরে দাঁড়িয়ে কিছু সমর্থকের সামনে দাঁড়িয়ে যে ভাষায় তিনি ঘোষণা করলেন জিনিসটা, এটা খুবই, আমি বলবো এটা একেবারে ন্যাক্কারজনক এবং এটা আনপ্রেসিডেন্টেড। এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই যে একটা গুরুত্বপূর্ণ কূটনীতিককে, তাও একটা হাই কমিশনার, লন্ডনে হাই কমিশনার, যেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, যদি আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশনগুলো চিন্তা করেন, লন্ডনে হাই কমিশনের পদটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫-১০টার মধ্যে থাকবেই। সেরকম একটা পদে থাকা একজনকে আপনি এইভাবে হিথ্রো বিমানবন্দরে দাঁড়িয়ে কয়েকটা সমর্থকের সামনে সুখবর হইল বলে ঘোষণা দিলেন যে তাকে প্রত্যাহার করে নিচ্ছি, রিমুভ করা হয়েছে তাকে। এটা একেবারে, আমি বলবো যে এটা কোন, বলতে ইচ্ছা করছে এটা শিষ্টাচার বহির্ভূত, কিন্তু কোন শিষ্টাচার আমি জানি না, কিন্তু এটা খুবই ন্যাক্কারজনক ছিল। এবং এটা কেন করলো, এটা আমার সবাইকে নিশ্চয়ই মনে করিয়ে দিল যেভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে যেভাবে বিতাড়িত করা হয়েছিল, তাকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছিল, খানিকটা সেরকম। কিন্তু আমার মনে হয় এটা আরো বেশি ন্যাক্কারজনক, কারণ এখানে পররাষ্ট্রমন্ত্রী উনার পাশে দাঁড়ানো, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সেই ঘোষণাটা দিচ্ছেন। অথচ তিনি হচ্ছেন উপদেষ্টা, তিনি কিন্তু মন্ত্রী না বা প্রতিমন্ত্রী না। প্রতিমন্ত্রীর মর্যাদা আছে তার, কিন্তু তিনি তো মন্ত্রণালয়ের চালানোর দায়িত্বে না। তিনি ঘোষণা দিচ্ছেন যে এই হাই কমিশনারকে সরিয়ে নেওয়া হচ্ছে। না, এর পিছনে কি কারণটি শুধু সেখানকার বাঙালি কমিউনিটির মধ্যে যে বিভাজন, অর্থাৎ এক পক্ষ তাকে চেয়েছেন আর এক পক্ষ বিরোধিতা করেছেন এবং কিছু কিছু বিষয়ে বিরোধ তৈরি হয়েছিল, সেটি না এর পিছনে অন্য কোনো কারণ আছে বলে মনে করেন? অন্য কারণ আছে কিনা আমি জানি না, কিন্তু ডেফিনেটলি এখানে বাংলাদেশের কমিউনিটির একটা অংশ, সবাই না, একটা অংশ যারা বেশি হাই কমিশনে কে আসলো, কে গেল, কে কি বললো, কে কি করলো, সেগুলো নিয়ে অনেক বেশি মাতামাতি করে। আমি জানি না কেন করে, কিন্তু তারা করে। এবং তাদের একটা অংশ ইনাকে পছন্দ করেনি, শুরু থেকে পছন্দ করেনি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আওয়ামী লীগের পক্ষে ছিলেন, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে এই করেছেন সেই করেছেন। ওয়েল,
মানে হাই কমিশনার বা যেখানে অ্যাম্বাসেডররা আছে তারা তো সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে। তার সরকার যদি বলে যে আপনাকে প্রতি বছর এইসব দিবস পালন করতে হবে, এইভাবে পালন করতে হবে, তখন অ্যাম্বাসেডরদের সেভাবেই কাজ করতে হবে। কাজ না করলে তো তাদেরকে পদে আর থাকতে পারবে না। কিন্তু তিনি তো পদায়ন হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সময়। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের সময় তিনি লন্ডনে আসলেন। আগে ছিলেন মেক্সিকোতে। সেখান থেকে লন্ডনে আসলেন এবং তখন থেকেই অনেকেই বলা শুরু করলো যে ইনি এখানে টিকতে পারবেন না। কারণ এখানে যে বাংলাদেশি কমিউনিটির একটা অংশ যারা আরকি ঘোরতর আওয়ামী বিরোধী, তারা এটাকে মানতে পারছে না এবং তারা চাচ্ছে তাদের পছন্দ মতো কাউকে নিয়ে আসা হোক। কিন্তু মনে হচ্ছিল যে তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি এনশিওর করেছেন যাতে আবিদা ইসলাম সসম্মানে এখানে তার কাজ চালিয়ে যেতে পারেন এবং আবিদা ইসলাম কিন্তু প্রচুর কাজ করেছেন এখানে এবং কমিউনিটির সাথে কিন্তু তিনি প্রচুর আউটরিচ কাজ করেছেন। বিভিন্ন বিষয়ে তিনি হাইকমিশনকে সম্পৃক্ত করেছেন এবং এখানে কিন্তু কোনো দলীয় গণ্ডির মধ্যে তিনি রাখেননি। কাজে তার কাজ নিয়ে কোনো আপত্তি থাকবে বা কাজ নিয়ে কোনো মানে অনুযোগ এটা না। আমার মনে হয় সেটা ছিল আগে থেকেই এবং বাংলাদেশ সেন্টার বলে একটা জায়গা আছে এখানে, যেটা একটা ভবন বেসিক্যালি। সেখানে কিছু কাজকর্ম হয়। সেখানে একটা কমিটি এটা মানে স্থানীয় বা বাংলাদেশি প্রবাসীদের একটা থেকে নেওয়া এবং যদিও এটা হাই কমিশন চালায়, হাই কমিশনার ওখানকার প্রধান। সেখানে একটা বিরোধ হয়। সেখানে মানে হাই কমিশনার আবিদ ইসলাম অনেক প্রতিবাদ বা প্রতিরোধ যাই বলেন সেটার মুখে পড়েন। কিন্তু তিনি সেটা দৃঢ়তার সাথে মোকাবেলা করেছিলেন এবং সেজন্যই তার বিরুদ্ধে একটা ক্ষোভ বেশি জন্মেছে এবং তাকে সরানোর জন্য একটা একটা পক্ষ আরকি কাজ করেছে। যেটা হুমায়ুন কবির এবং মানে তাদেরকে এসে বললেন যে আমি তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এলাম। সেটা হচ্ছে আবিদা ইসলামকে প্রত্যাহার করা হচ্ছে। সো খুবই মানে ন্যাক্কারজনক। আপনারা তো যুক্তরাজ্যেই আছেন। তো যুক্তরাজ্য থেকে এর আগে কি এরকম এখন যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এর আগে প্রধানমন্ত্রীর বিশেষ কি বলে বিশেষ সহকারী হিসাবে কাজ করেছেন, তার সঙ্গে হাই কমিশনার এই বিরোধ কি আগে টের পেয়েছেন, আগে লক্ষ্য করেছেন? মানে আবিদ ইসলামের সাথে? আবিদা ইসলামের সাথে না, এটা প্রকাশ্য ছিল কিনা, এটা প্রকাশ্য ছিল কিনা? ব্যক্তিগত কোনো রেষারেষির কোনো খবর আমাদের কাছে নেই। আমরা জানতাম না। হুমায়ুন কবির মানে আপনি যদি হুমায়ুন কবিরের কথা বলেন, তিনি তো মানে তারেক রহমানের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তারেক রহমানের মানে উপদেষ্টাদের একজন ছিলেন লন্ডনে। কিন্তু তিনি আবিদা ইসলামের বিরুদ্ধে তার সাথে কোনো ব্যক্তিগত পর্যায়ে কোনো রেষারেষি এরকম কোনো ঘটনা আমার জানা নেই। আমার মনে হয় এইটা ওই আম লন্ডনের যে বাংলাদেশি কমিউনিটির একটা অংশ যারা মূলত বিএনপি, জামাত ইসলামী তাদের সাথেই সম্পৃক্ত, তাদেরই একটা কি বলবো পরিকল্পনা অনুযায়ী তাকে সরানো হয়েছে। এর সঙ্গে এখনকার যিনি প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান, তিনি যখন লন্ডনে ছিলেন তখন তো তিনি এর ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন এবং তার দেশে ফেরার আনুষ্ঠানিকতা নিয়ে কোনো কি বিরোধ বা কোনো সমস্যা দেখা দিয়েছিল? যেমন তার পাসপোর্ট ছিল না। উনার দেশে ফেরার ব্যাপারটা তো একেবারে ঢাকা থেকে অন্তর্বর্তী সরকারই হ্যান্ডেল করছিলেন। মানে কোনো হাই কমিশনের কিছু করার থাকার কথা নয়। এটা অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিবে হাই কমিশন সেটাই মানে বাস্তবায়ন করবে। এখানে হাই কমিশন থেকে বা হাই কমিশনারের ব্যক্তিগত কোনো ক্ষমতা বা কোনো মানে কার্যকলাপ ছিল না সেই ব্যাপারে। আপনার পর্যবেক্ষণ কি বলে, এখানে অন্তর্বর্তী সরকারেরও কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল কি? না, আমি যতদূর জানি যে তাকে সরানোর জন্য আগে থেকেই চাপ ছিল। যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল তখনই চাপ ছিল। কিন্তু তৎকালীন যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি দৃঢ়ভাবে এই চাপ মোকাবেলা করেছেন। তিনি আবিদা ইসলামকে সেখানে রেখেছেন এবং তাকে নির্বিঘ্নে কাজ করার পরিস্থিতি মানে নিশ্চিত করেছেন। কিন্তু এখন তৌহিদ হোসেন সেখানে নেই এবং তৌহিদ হোসেন জনসমক্ষে কোনো কথাবার্তা বলছেন না আপাতত, হয়তো পরে বলবেন। সো আমরা জানবো না যে কিন্তু এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টার। সুতরাং তারও তো ভূমিকা তখনও তো এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বিশেষ করে
তারেক রহমানের সঙ্গে তৎকালীন প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে, এবং সেই বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন। তাহলে এই সমস্যাটার পেছনে অন্য কোনো কারণ আপনার না, মনে হয় দেখুন, কিনা? খলিলুর রহমান যেটা করেছেন অন্তর্বর্তী সরকারের সময়, তিনি তো আর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে মানে নিয়োজিত করেছিলেন। যেমন তারেক রহমানের সাথে দর কষাকষি আলোচনা, তার সেটাই উনি করেছিলেন। কিন্তু হাইকমিশনারকে রাখা, সরানো, নিয়োগ এগুলো হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, এবং মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তৌহিদ হোসেন। সো এগুলো তার সিদ্ধান্ত। এগুলো খলিলুর রহমান ওখানে নাক গলাতে গেলে আমার মনে হয় না তিনি খুব একটা সুবিধা করতে পারতেন। এখন যেটা হয়েছে, এখন এগেইন এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তেই তাকে সরানো হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে সিদ্ধান্তটা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী না, পররাষ্ট্র প্রতিমন্ত্রী না, কিন্তু যিনি মন্ত্রণালয় চালান না, সে পররাষ্ট্র উপদেষ্টা। এখন উপদেষ্টা তো মন্ত্রণালয় চালান না, তারা তো প্রধানমন্ত্রীকে উপদেশ দিবেন। তো কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনি মন্ত্রণালয়ের একটা সিদ্ধান্ত তিনিই ঘোষণা করছেন, অলমোস্ট অ্যাজ ইফ সিদ্ধান্তটা তিনিই নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ধরনের ক্ষমতার রেষারেষি ছিল, ক্ষমতার দ্বন্দ্ব ছিল। প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আরও অন্য অন্য অন্তর্বর্তী সরকারের অন্য অন্য কেউ নীতি নির্ধারকের মধ্যে। এই নতুন নির্বাচিত সরকার আসার পরেও তাহলে কি এই পররাষ্ট্র মন্ত্রণালয় এক ধরনের টানাপোড়েন আছে বলে মনে করেন? না, এটা ওই টানাপোড়েন ছিল নীতি নিয়ে, নীতি নির্ধারণ নিয়ে। কিন্তু এটা তো হচ্ছে যে মানে একটা হাই কমিশনারকে তার পদ থেকে সরানো, এটা হচ্ছে একটা প্রশাসনিক সিদ্ধান্ত। এইটা নিয়ে তো অন্য কারো নাক গলানোর কোনো মানে এখতিয়ার নাই। এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হবে কে কোথায় হাই কমিশনার হবে বা অ্যাম্বাসেডর হবে। হ্যাঁ, প্রধানমন্ত্রী দপ্তর থেকে প্রস্তাব যেতে পারে যে আমরা চাই অমুককে, গুরুত্বপূর্ণ পজিশন যেগুলো আছে ওয়াশিংটন, লন্ডন, মানে দিল্লি, এসব জায়গায় অ্যাম্বাসেডর বা হাই কমিশনার কে কে হবেন, সেগুলো হয়তো প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলে দিতে পারে যে আমরা চাই এগুলোকে। কিন্তু এই ঘটনাটা তো আপনার নীতি নির্ধারণের ব্যাপার না, এটা তো একজনকে হেনস্থা করা হচ্ছে, এটা তো নীতি নির্ধারণ মানে। আচ্ছা, এই ঘটনা স্বাগতিক দেশকে কি বার্তা দিল, বা তারা কিভাবে নেবেন? হ্যাঁ, স্বাগতিক দেশ বুঝে গেল যে বাংলাদেশ যেই মানে মানে এখানে কোনো ভদ্রতার সাথে কোনো কাজ হবে না বাংলাদেশে। কারণ একটা সরকার যখন এভাবে তার এত গুরুত্বপূর্ণ পদে আসীন একজন হাই কমিশনারকে মানে পদ থেকে সরান, যেই হাই কমিশনার হচ্ছেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, তিনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট। এটা এমন না যে আওয়ামী লীগের আমলে বা অন্তর্বর্তী সরকারের আমলে কোনো রাজনৈতিক কারণে কাউকে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট, তাকে এইভাবে হেনস্থা করাটা খুবই অন্যায়। মানে তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট না হলেও যারা রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত হন তাদেরকেও তো রিকল করা হয়, যেরকম অন্য 4 জনকে রিকল করা হয়েছে। 4 জন অ্যাম্বাসেডরকে, পর্তুগাল, মেক্সিকো, মালদ্বীপ এবং পোল্যান্ড বোধহয়, এই 4টা দেশের অ্যাম্বাসেডরদেরকে রিকল করা হয়েছে, কারণ তাদেরকে সব রাজনৈতিক কারণে নিয়োগ দেওয়া হয়েছিল। সেটা হয়, কিন্তু সেটা তো ভদ্র এবং নিয়ম মাফিক একটা ব্যাপার। কিন্তু এই আবিদ ইসলামের ব্যাপারে যেটা করা হলো সেটা নিয়ম মাফিক না, কারণ তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট, তাকেও রিকল করা যায় এবং রিকল করার নোটিশও গেছে। কিন্তু এইভাবে পাবলিকলি জনসমক্ষে কতগুলো সমর্থকের সামনে এইভাবে ঘোষণা দেওয়া, এইটাই হচ্ছে ন্যাক্কারজনক ব্যাপার। রিকল করাটা ন্যাক্কারজনক ব্যাপার না, সেটা হতেই পারে, কিন্তু যেভাবে তারা এটাকে হ্যান্ডেল করেছেন, যেভাবে তারা ঘোষণা দিয়েছেন হিথ্রো বিমানবন্দরে দাঁড়িয়ে, এটাই হচ্ছে তাদের একটা কি বলবো, আমি বলবো একটা অভদ্রতার বহিঃপ্রকাশ। এবং এই অভদ্রতাটা আপনার হোস্ট কান্ট্রি ব্রিটেন মোটেই ভালোভাবে নেবে না। যদিও তারা কিছু বলবে না এই ব্যাপারে, এটা তাদের বলবে এটা আমাদের ব্যাপার না, আমরা নাক গলাবো না, কিন্তু তারা বুঝে যাবে যে বাংলাদেশ সরকারের কার্যক্রম এখন কিভাবে হবে। আমরা এখন অন্য প্রসঙ্গে আসি। 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এই অধিবেশনে ইতিমধ্যে অধিবেশন নিয়ে চাপানোতর লক্ষ্য করা যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী দল জাতীয় পার্টি ও এনসিপির মধ্যে। কেউ কেউ বলেছেন রাষ্ট্রপতির ভাষণের ব্যবস্থা যাতে না করে, রাষ্ট্রপতি তাদের ভাষণ না দেন। এর মধ্যে এরকমও ইঙ্গিত আছে যে রাষ্ট্রপতির ভাষণ হয়তো তারা বর্জন করতে পারেন। আরও যে সমস্যাগুলো রয়ে গেছে,
বিএনপির সংসদ সদস্যরা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন, অন্যদিকে জামাত ইসলামী এবং এনসিপির সংসদ সদস্যরা তারা সংসদ সদস্য এবং একই সঙ্গে গণপরিষদ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নিয়েছেন, দ্বৈত শপথ নিয়েছেন এবং বিষয়টি আদালত পর্যন্ত গিয়েছে। আদালত এ ব্যাপারে সরকারের কাছে রুল জারি করেছে। এই পুরো বিষয়টি আর সময় আছে 3 দিন সামনে, 12ই মার্চ জাতীয় সংসদ অধিবেশন বসতে যাচ্ছে। আপনি কিভাবে দেখেন একজন সাংবাদিক হিসাবে? যে কোনো নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। প্রথম ভাষণটি রাষ্ট্রপতি দেন এবং এই ভাষণে থাকে সরকারের নীতিমালা এবং সরকারের ওই বছরের জন্য সরকারের পরিকল্পনা, যে তারা কি কি করবে। রাষ্ট্রপতি কিন্তু নিজের ভাষণ দেন না, তিনি নিজে এটা লেখেন না, এটা সরকারের ভাষণ। সরকার তাকে ভাষণটা লিখে তাকে দেবেন এবং তিনি সেটা ওখানে সংসদে পড়ে শোনাবেন। এখন বিরোধী দল যদি সংসদ বর্জন করতে চায় তারা করতে পারে, এটা তো প্রথমবার হবে না, বাংলাদেশে আগেও রাষ্ট্রপতির ভাষণ বর্জন করা হয়েছে, তো এবারও হতে পারে। কিন্তু ঘটনা হলো যে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে ভাষণটা দেবেন সেটা হবে বিএনপির ভাষণ এবং বিএনপির নীতি, বিএনপির যে লক্ষ্য, বিএনপির যে পরিকল্পনা, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যত পরিকল্পনা আছে, সংস্কার পরিকল্পনা আছে এই বছরের জন্য, সেগুলোই তিনি তুলে ধরবেন তার ভাষণে। কাজেই এখানে কোনো মোহাম্মদ শাহাবুদ্দিন যে আওয়ামী লীগের মনোনীত প্রেসিডেন্ট ছিলেন বলে আওয়ামী লীগের কোনো মনোভাব প্রকাশ পাবে এখানে, সেটার কোনো সুযোগ নেই। কারণ যেই রাষ্ট্রপতি হোক না কেন, সংসদে তিনি ভাষণ যখন দেন তখন সেটা সরকারের ভাষণ হয়, আর নিজের ভাষণ বলে কিছু নেই। কিন্তু ওটা হচ্ছে মানে রাষ্ট্রপতির ভাষণ হয়। কাজেই বিরোধী দল যদি বর্জন করতে চায় করবে, তাতে কারো কোনো ক্ষতি হবে না, কারণ সংসদ যেভাবে চলবে সেভাবে চলতে থাকবে। প্রবলেম হবে যখন মানে প্রথম 30 দিনের মধ্যে যে কাজটা এই সংসদের করার কথা, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার যে 130টা না 35টা অধ্যাদেশ জারি করেছিল, সেই অধ্যাদেশগুলো উপস্থাপন করে সেগুলো পাশ করা। মানে 30 দিনের মধ্যে পাশ করতে হবে। হ্যাঁ, 30 দিনের মধ্যে পাশ না করলে ওই অধ্যাদেশগুলোর আইনে পরিণত হবে না এবং ওই অধ্যাদেশের অধীনে যেসব কার্যক্রম হয়েছিল সেগুলোকেও বেআইনি হিসেবে ধরে নিতে হবে। কাজেই বিএনপি এই 130টা অধ্যাদেশ কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে যে কি এগুলা, নাকি চোখ বন্ধ করে সব একসাথে একটা মানে বাক্সে ভরে বলবে যে ওই 5ম এবং 7ম সংশোধনীর মতো, জিয়াউর রহমানের 5ম সংশোধনী আর এরশাদের 7ম সংশোধনীর মতো সব অধ্যাদেশ এক ঝুড়িতে ফেলে এক ভোটে মানে অনুমোদন দেওয়া হলো, অনুমোদন দেওয়া হলো, সেটা করবে না এখানে একটু বাছাই করবে যে কোন অধ্যাদেশ আসে কিনা যেটা তারা অনুমোদন করতে চান না। কারণ বিএনপি 2009-এ কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধ্যাদেশের সবগুলো গ্রহণ করেনি, আবার সবগুলো বাতিলও করেনি। তারা যাচাই বাছাই করে তাদের সুবিধা মতো অধ্যাদেশগুলো গ্রহণ করেছেন এবং যেগুলো মনে করতে পারেন যে ভবিষ্যতে তাদের সমস্যা হতে পারে সেগুলো গ্রহণ করেননি। এবারেও কি এরকম কিছু হতে পারে? আওয়ামী লীগের সময় এটা হয়েছে। আমি সেটাই বলছি, এবারও কি সেটাই হবে, না আপনি যেটা বললেন যে 7ম ও 5ম সংশোধনীর মতো হবে, কোনটা হতে পারে? আমার ধারণা, যেহেতু এই বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের সব কার্যকলাপে সন্তুষ্ট ছিল না, আমার ধারণা তারা একটু মানে বাছাই করবে। তারা ওই 130টা অধ্যাদেশ এক ঝুড়িতে ফেলে এক ভোটে পাশ করে দিবে, এটা আমার মনে হয় না হবে। তারা আমার মনে হয় মানে একটু বাছাই করবে যে কোন অধ্যাদেশ আছে কিনা যেগুলা তারা মানে মানতে পারছেন না। এটা গেল একটা। সো এখানে একটু ইন্টারেস্টিং হবে যে কোন মানে যদি তারা এরকম বাছাই করতে চান। আরেকটা হবে অবশ্যই এই জুলাই সনদের ব্যাপারটা। কারণ এখানে সময়সীমাটা আরো বেশি। ওখানে বলা আছে 180 কার্য দিবসের মধ্যে এগুলা, এই জুলাই সনদে যেসব সাংবিধানিক সংস্কারের কথা বলা আছে সেগুলাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আর যদি না করে এগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়েছে বলে ধরা হবে, এটা আছে জুলাই সাংবিধানিক আদেশে, সেটাই আছে। সেটা যদি থাকে তাহলে তো বিএনপি যেগুলোর সাথে একমত না সেগুলাকে তারা ভোটে দিয়ে নাকচ করে দিবে, গ্রহণ করবে না। কারণ তাদের 2/3 ভোট, 212টা সিট তাদের,
300টা সিটের মধ্যে। তারপর যখন 50টা নারী সিট যোগ হবে তখন 50টার অধিকাংশ তারাই পাবে। কাজেই কোনোভাবেই যেসব সংশোধনীতে বিএনপি একমত না সেগুলা পাস হবে এরকম কোনো পরিস্থিতি নেই। তো সেটা নিয়ে একটা ঝগড়া বাঁধবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ অনেকেই বলেন যে এই জুলাই সংসদটা নাকি একেবারে ধরাছোঁয়ার বাইরে, এটা সংবিধানের চেয়েও বেশি পাওয়ারফুল। কিভাবে হলো আমি জানি না, কিন্তু এই কিছু আবেগপূর্ণ কথা বলেন, যেমন এটা রক্ত দিয়ে লেখা, এসব কথা বলেন। তো এখন এইসব কথা তো আর রাজনীতিতে বেশি দূর যায় না। কারণ আপনার দেশ চালাতে হলে যদি এমন কোনো আইন যদি আপনাকে করতে হয়, যেই আইন আপনি আসলে করতে চান না, সেটা আপনি করবেন কেন? সেটা যেভাবে যে প্রক্রিয়ায় সেই আইন আপনার কাছে আসুক না কেন? কাজেই বিএনপি তো এমন কিছু করতে চাইবে না যেটা তাদের শাসন বা মানে কঠিন করে দিবে বা সমস্যার সৃষ্টি করবে, বা যেটার সাথে তারা এমনিতেই একমত না। তো এটা বিএনপি এটা হবে একটা রাজনৈতিক দ্বন্দ্বের একটা জায়গা। এবং সেই যখন এই সংশোধনীগুলা পাস করার বিষয়টা আসবে সামনে, তখন ওই প্রশ্নটাও আসবে যে এটা কি জাতীয় সংসদই পাস করবে? নাকি আবার এই সাংবিধানিক সংস্কার পরিষদ যেটার কথা বলা হচ্ছে, সেটা অধিবেশন বসতে হবে। তো এখন বিএনপি সদস্যরা তো সেই আ পরিষদের মানে সদস্য হিসেবে কোনো শপথ নেয়নি। তাহলে তো তারা সেটা যোগ দিতে পারবে না, বা যোগ দেওয়া তো প্রশ্নই ওঠে না তাদের। বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল বিরোধী দল যাতে ডেপুটি স্পিকার পদে তাদের নাম দেয়, অর্থাৎ ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দিতে চাচ্ছেন। কিন্তু বিরোধী দল, বিশেষ করে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে না, আগে সাংবিধানিক আদেশের নিষ্পত্তি হতে হবে, জুলাই সনদের নিষ্পত্তি হতে হবে, তারপর তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তাহলে কি কোনো অচলাবস্থার দিকেই যাচ্ছে? না, অচল অবস্থা নাই। আমার আমার মনে হয় এটা একটা এখানে তো আর বিরোধী দল কোনো অচল অবস্থার সৃষ্টি করতে পারবে না। তাদের সংখ্যা খুবই কম। ৭৭ জন। তারা সংসদকে কোনোভাবেই অপচয় করতে পারবে না। বা কোনো অচল অবস্থার সৃষ্টি করতে পারবেন না। এখন বিএনপির সাথে তাদের মতবিরোধ হবে এইসব বিষয়, এবং বিএনপি যেটা একমত হবে না সেটা তারা করবে না। এবং জামাতে ইসলামীর কোনো সাধ্য নেই সংসদের ভেতরে এটাকে ফোর্স করা। তারা যদি এটাকে বিএনপিকে যদি বাধ্য করতে চায়, তাহলে তাদেরকে আবার রাজপথে আন্দোলনের দিকে যেতে হবে। এখন জামাত সেটা করতে চাইবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। কারণ এত বড় একটা অভ্যুত্থান হলো ২০২৪ সালে, ২ বছর আগে। তারপরে আবার রাজপথে আন্দোলন, মানুষ কতটা প্রস্তুত মানসিকভাবে সেটা গ্রহণ করার জন্য আমি জানি না। আর বিশেষ করে যেখানে মানে বিবাদটা হচ্ছে। আর নির্বাচিত সরকার সবে দায়িত্ব নিয়েছে, ১ মাসও হয়নি, হয়তো ১৭ই মার্চ ১ মাস হবে। এর মধ্যে আবার রাজপথের আন্দোলন, সেটাই বা মানুষ কীভাবে নেবে? এবং এই আন্দোলনের আওয়াজ তারা তুলেছে ইতিমধ্যে, এবং সেটি হচ্ছে যখন বাংলাদেশ মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ, জ্বালানি সংকট ইত্যাদি নিয়ে একটা ঘোরতর বিপদের মধ্যে আছে। তো সেই সময় রাজনৈতিক আন্দোলন, অর্থাৎ সংসদের আন্দোলন আবার রাজপথে চলে যাবে, আর সেটা তো আরো বড় বিপদ ডেকে আনতে পারে। আপনি দেখেন তারা কিন্তু এর আগে ঘোষণা দিয়েছিল যে নির্বাচনের পরপরই তারা বলেছিল যে ৩০টি আসনে কারচুপি হয়েছে, সেগুলোকে নতুন করে ভোট গণনা পুনর্গণনার দাবি করছিল। এবং এমন কথা বলছিল যে পুনর্গণনা না হওয়া পর্যন্ত যেন সংসদের অধিবেশন ডাকা না হয়, যেন শপথ অনুষ্ঠান না করা হয়, এবং তারা হুমকি দিয়েছিল যে এটা যদি করা হয় তাহলে তারা রাজপথে আন্দোলন করবে। কিন্তু সবই হচ্ছে। শপথও নেওয়া হয়ে গেছে, তারাও শপথ নিয়েছেন, সংসদ অধিবেশন ডাকা হয়ে গেছে, সংসদ বসবে ১২ তারিখে। কিন্তু তারা রাজপথে আন্দোলন শুরু করেনি। তার মানে রাজপথে আন্দোলনের কথাটা একেবারে কথা। এই মুহূর্তে তারা নিজেরাও সেটা করতে চাইবে না। কারণ তারা জানে যে এখন রাজপথে আন্দোলন করাটা মানুষ একটা হঠকারিতা হিসেবে দেখবে। এটা কোনো বিচক্ষণ রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে দেখবে না। কাজেই তারাও চাইবে না যে এই মুহূর্তে তারা জনগণের তোপের মুখে পড়ুক। আর নিজেদের কর্মীরা হয়তো অংশ নেবে, কিন্তু সাধারণ মানুষ এটাকে খুবই খারাপ চোখে দেখবে। তার মানে তারা মুখে যাই বলুক, বাস্তবে সেই অনড় অবস্থান অথবা রাজপথ কি বল, সরকারি দলের সাথে কোনো রকম সহযোগিতা করা যাবে না, এরকম অবস্থানে থাকবে না বলেই আপনি মনে করেন? হ্যাঁ, আমার মনে হয় যে তারা সংসদে হয়তো বিরোধী দল হিসেবে
বিএনপির অনেক কার্যকলাপের সমর্থন দিবে না এবং হয়তো বিএনপিকে উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবে যাতে এই জুলাই সনদের যে ৩০টি সাংবিধানিক সংস্কার কথা বলা আছে বা আরো যেগুলো বলা আছে ৪৮টা বোধহয় টোটাল, সেগুলো যাতে বাস্তবায়ন করা হয়। সেই চাপ সৃষ্টি তারা সংসদে করতে পারে বক্তৃতাবাজির মাধ্যমে, কিন্তু বিএনপি যদি না চায় তাহলে বিএনপিকে ফোর্স করতে পারবে না, তারা বাধ্য করতে পারবে না। মানে একটা বিষয় হচ্ছে যে বিএনপিও চেয়েছে, তাদের ৩১ দফায় উচ্চকক্ষের কথা আছে, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আবার জুলাই সনদেও আছে দ্বিকক্ষের কথা, উচ্চকক্ষের কথা। কিন্তু এখানে পদ্ধতির বিষয়ে বিরোধ আছে। বিএনপি চেয়েছে যে নিম্নকক্ষের সংখ্যানুপাতিক প্রার্থিতা হোক বা প্রতিনিধিত্ব হোক, আর অন্যান্য দল চেয়েছে যে ভোটের সংখ্যানুপাতে। এই বিরোধটা কি মানে সহসা মিটবে বলে, খুব শিগগিরই মিটবে বলে মনে হয়? আর যদি না মেটে তাহলে উচ্চকক্ষ কি অনিশ্চিত হয়ে যাবে না? না, আমার মনে হয় না উচ্চকক্ষ অনিশ্চিত হয়ে যাবে, কারণ বিএনপি উচ্চকক্ষের এই সংশোধনীটা নিজেরাই পাশ করতে পারে। তাদের তো আর জামাতের সহযোগিতা দরকার হবে না। এখন বিএনপি সেটা করতে চাইবে কিনা সেটা হলো কথা। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আপনার উচ্চকক্ষটা কেন প্রয়োজন? উচ্চকক্ষটার মানে জাস্টিফিকেশন বা যেটা বলে যে লজিক, সেটা হচ্ছে যে নিম্নকক্ষে যারা মেজরিটি দল, যারা আর কি সরকার, তারা যাতে একেবারে টোটাল আধিপত্য বিস্তার না করতে পারে, সেজন্য একটা উচ্চকক্ষ দরকার যেখানে কিছুটা ভিন্ন রকমের আসন বিন্যাস হবে আর কি। এবং ভারসাম্য, একটা ক্ষমতার ভারসাম্যের কথাও তারা বলছেন। কিন্তু বিএনপি যে কথা যে নিম্নকক্ষের নির্বাচনে যেই দল যত আসন পেয়েছে সেটার ভিত্তিতেই উচ্চকক্ষের আসন বন্টন করতে হবে, তাহলে তো একই জিনিস হয়ে যাবে। নিম্নকক্ষে যাদের ব্রুট মেজরিটি, উচ্চকক্ষেও তাদের একটা বড় মেজরিটি থেকে যাবে। হ্যাঁ, তাহলে তো আর এটা কোনো চেক এন্ড ব্যালেন্স হলো না। উচ্চকক্ষ তো কখনোই নিম্নকক্ষের সাথে একটা লড়াইয়ে যেতে পারবে না। সেজন্য ওই যেই দল যত ভোট পেয়েছে সেটার অনুপাতে আসন বন্টনের কথাটা বলা হয়, যে এটা আরেকটু ভালো ডেমোক্রেটিক, আরেকটু গণতান্ত্রিক। এবং মানে এটা কি আপনি যৌক্তিক বলে মনে করেন? আনুপাতিক হারে, ভোটের আনুপাতিক হারে? ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশে উচ্চকক্ষ দরকারই নাই। এটা কিন্তু যদি আপনি উচ্চকক্ষ করতেই চান তাহলে ওইটা প্রাপ্ত ভোটের অনুপাতে করতে হবে, নট প্রাপ্ত আসন। আমার কথা হচ্ছে সেটাই, যে আমার কথা হচ্ছে যে উচ্চকক্ষের দরকারিটা বা কি? কোনো দরকার নেই বাংলাদেশে উচ্চকক্ষের, কিন্তু যদি আপনি করতেই চান তাহলে এই প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বন্টন করতে হবে। তাহলে একটা লজিক, মানে একটা কারণ, মানে একটা কিছু হবে আর কি, আদারওয়াইজ কিছুই হবে না। আমরা একেবারে শেষ দিকে আসছি, আর শেষ দিকে বরাবর মানে আগের মতোই ইরান বিষয়টি প্রতি ইরান সংকটের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করব। আর সর্বশেষ খবর হলো চীনের একজন বিশেষ দূত সৌদি আরবে গেছেন এই যুদ্ধ যাতে দ্রুত শেষ হয়, অর্থাৎ মধ্যস্থতা করার উদ্দেশ্য নিয়ে। এর সম্ভাবনা দেখেন কতটা? আর ইতিমধ্যে সেখানে ইরানে নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতার তারা নাম ঘোষণা করেছে, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতটা ক্রুদ্ধ হওয়ার কথা ততটা ক্রুদ্ধ হয়নি। তিনি বলেছেন আমি এটি সন্তুষ্ট নয়। এই পুরো বিষয়টি কিভাবে দেখছেন? ডোনাল্ড ট্রাম্প হয়তো বুঝতে পারছেন যে তার ক্ষমতার মানে সীমিত, ক্ষমতার সীমানাটা কোথায় তিনি এখন বুঝতে পারছেন। তিনি মনে করতেন যে তার কোন ক্ষমতা হচ্ছে মানে কোনো অসীম সীমা, মানে তিনি যা চাইবেন, যেখানে যা চাইবেন সেটাই হয়ে যাবে, মানুষ ভয়ে তাকে মানে তার আদেশ শুনবেন। কিন্তু ইরান যেটা মানে প্রমাণ করছে যে প্রেসিডেন্টের ক্ষমতার একটা সীমা আছে এবং সেই সীমা তারাই নির্ধারণ করে দিচ্ছে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছিলেন যে ইরানের যে নেতা হবে সেটা তিনি বাছাই করবেন, তিনি সিদ্ধান্ত নেবেন কে নেতা হবে, এবং তিনি তখনই বলেছিলেন যে এই মোস্তফা খামেনেইকে তিনি পছন্দ করেন না, এই একটা দুর্বল লোক, এই কোনো কাজের না, একে আমি চাই না। এখন ইরানিরা গিয়ে এই মোস্তফা খামেনেইকেই সর্বোচ্চ নেতা নির্ধারণ করেছে, নির্বাচিত করেছে, করার মাধ্যমে তারা ট্রাম্পকে বলে দিয়েছে যে তোমার ক্ষমতার সীমাটা কোথায় আমি দেখে দিলাম। বা আমরা তোমাকে পরোয়া করি না, তুমি কি চাও না চাও সেটা আমাদের কিছু না, আমরা আমাদের নেতা নির্বাচন করব। জি, একটু সুর নরম করে বলছেন যে
মানে আমাদের অনুমোদন ছাড়া যে নেতা ক্ষমতা আসবে সে বেশি দিন টিকবে না। মানে এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন হত্যার হুমকি, যেটা ইসরায়েল অলরেডি দিয়ে বসে আছে, যে যেই ক্ষমতায় আসবে, যেই নতুন নেতা নির্বাচিত হবে তাকেই আমরা হত্যা করব। তো ট্রাম্পের কথায় সেটারও মানে একটা প্রতিফলন আমরা দেখলাম, যে আমরা অনুমোদন না করলে সেই নেতা বেশি দিন টিকতে পারবে না। টিকতে পারবে না মানে জীবিত থাকতে পারবে না। এটাই হচ্ছে এখন তাদের ক্ষমতার মানে ডেমনস্ট্রেশনটা হচ্ছে এটাই, যে আমরা ধ্বংস করতে পারবো, আমরা হত্যা করতে পারবো। কিন্তু রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে এই সমাধান কিন্তু তারা জাস্ট তাদের সামরিক শক্তি দিয়ে অর্জন করতে পারছেন না। তারা কিন্তু ইরানকে মানে কাবু করতে পারেনি, কাবু করতে পারেনি। বাধ্য করতে পারছে না এই যুদ্ধবিরতির জন্য, বা মানে নথি স্বীকার করাতে পারছে না। এবং ইরানের এখন যে অবস্থান, তারা বলেই দিয়েছে যে তারা কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না যতদিন না আমেরিকা এবং ইসরায়েল এই তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে, ততদিন তারা আমেরিকার সাথে কোনো আলোচনাই করবে না। চীনের উদ্যোগ কোনো ফল দিবে বলে মনে করেন? চীনের উদ্যোগে কিছু হবে বলে আমার মনে হয় না, কারণ চীন একবার যেটা করেছিল, তাদের মধ্যস্থতায় সৌদি আরব আর ইরানের মধ্যে একটা চুক্তি হয়েছিল, বন্ধুত্ব চুক্তি এবং একটা সহযোগিতার চুক্তি। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, এই সব আরব দেশ, আপনার সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান, ইরাক, সৌদি আরব, সব জায়গায় আমেরিকার সামরিক ঘাঁটি আছে। এবং ইরান বলে দিয়েছে যে এইসব সামরিক ঘাঁটি এই অঞ্চলে কোনো শান্তি স্থিতিশীলতা নিয়ে আসে না, কোনো নিরাপত্তা নিয়ে আসে না, বরঞ্চ উল্টো তারা ধ্বংস এবং যুদ্ধ নিয়ে আসে। অর্থাৎ ইরান চায় যে এই অঞ্চলে আমেরিকান ঘাঁটি যাতে আর না থাকে। তো এইটাই হচ্ছে ইরানের দাবি এই মুহূর্তে। আমি যতদূর বুঝতে পারছি যে তাদের দাবি হচ্ছে যে এই অঞ্চল থেকে আমেরিকান ঘাঁটিগুলো সরাতে হবে, কারণ এই ঘাঁটিগুলা সরাসরি ইরানকে মোকাবেলা করার জন্য ওখানে বসানো হয়েছে। এই ঘাঁটিগুলা কিন্তু অন্য কোনো কারণে না, ইরানকে মোকাবেলা করার জন্য এবং ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার জন্য। এই ঘাঁটিগুলোর একটা ফাংশন ছিল ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার। সেজন্য ইরান এই ঘাঁটিগুলোর উপর আক্রমণ করে গেছে, মানে যুদ্ধের প্রথম দিন থেকেই। এবং সেই আক্রমণগুলো তারা চালিয়ে যাবে, যতই ক্ষুব্ধ হোক এই আরব আমিরাত বা কাতার বা বাহরাইন, যতই ক্ষোভ প্রকাশ করুক, যতই হুমকি দিক যে তারা এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে, ইরান কিন্তু এইসব আমেরিকান স্থাপনার উপর আক্রমণ থামাবে না। কারণ তারা জানে যে এইগুলা যতদিন থাকবে ততদিন ইরান একটা হুমকির মুখে থাকবে। কাজেই এটা হচ্ছে এখন একটা বড় দুদিক থেকেই এক ধরনের একটা অস্তিত্বের লড়াইয়ে চলে গেছে। ইসরায়েল একদম ম্যাক্সিমালিস্ট পজিশন নিয়ে নিয়েছে। ইসরায়েলের কথা হচ্ছে যে ইরানকে একেবারে পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। মানে তারা কোনো ভাব বিচার করবে না। ইরাকের যে মূল তেল রপ্তানির যে কেন্দ্র, খার্গ দ্বীপ বলে একটা দ্বীপ আছে আপনার পারস্য মহাসাগরের একেবারে উত্তর প্রান্তে, সেই দ্বীপ থেকে ইরানের বেশিরভাগ তেল রপ্তানি হয়। ওটা হচ্ছে একটা এক্সপোর্ট টার্মিনাল। ইসরায়েল বলছে যে ওই দ্বীপটাকে ধ্বংস করে দিতে হবে। আমেরিকা বলছে যে ওই দ্বীপটা হয়তো তারা দখল করে নিতে পারবে। হ্যাঁ, আমেরিকা চায় না যে দ্বীপটা ধ্বংস হয়ে যাক, কারণ তাহলে তো ইরানের তেল রপ্তানি করার 10 বছর 20 বছর পিছিয়ে যাবে তেল রপ্তানি করার ক্ষমতা। সো ইসরায়েল চায় ওই দ্বীপটাকে ধ্বংস করতে, আমেরিকা চায় ওই দ্বীপটাকে দখল করতে, আর ইরানিরা বলছে যে ঠিক আছে, তাহলে তোমরা আসো দখল করতে, দেখি তোমরা কিভাবে দখল করো আমাদের দ্বীপ। তো এই আলোচনার মধ্যে আছে ইসরায়েল যেটা চায় যে টোটাল ধ্বংস, এবং তারা চায় যে ইরান খন্ড খন্ড হয়ে যাক এবং ইরানের যাতে আর কোনো উঠে দাঁড়াবার কোনো ক্ষমতা না থাকুক। ট্রাম্প একদিন সকালে এক কথা বলবে, পরের দিন বিকালে আরেক কথা বলে। কোনো সময় মনে হয় যে তিনি চাচ্ছেন ইরান ধ্বংস হয়ে যাক, পরের দিন মনে হয় না, তিনি চাচ্ছেন যে একটা নতুন সরকার যে তার সাথে ভালো ব্যবসাপাতি করবে। সো ট্রাম্প কোন দিকে যাবে সেটা রোববারে কোন দিকে যাবে সেটা শনিবারে বলা ডিফিকাল্ট। কিন্তু ইসরায়েল কি চায় সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। ইসরায়েল চায় সব ধ্বংস করে দিতে। ইসরায়েল অন্যকে ধ্বংস করতে যে নিজে ধ্বংস হবে না, এর নিশ্চয়তা কি? তো ইসরায়েলের লজিকটা হচ্ছে সেটাই, তারা তাদের আশেপাশে গোটা অঞ্চলে টোটাল আধিপত্য বিস্তার করতে চায়। কারণ তাদের কথা হচ্ছে যে আমাদের জাতি ইহুদি জাতির যে ইতিহাস, তাদের যে শত শত বছর ইতিহাস, সেটা থেকে শিক্ষা নিয়ে তারা ডিসাইড করেছে যে পুরো অঞ্চলকে তাদের ডমিনেট করতে হবে, তাদের আধিপত্য বিস্তার করতে হবে পুরো অঞ্চলে। শুধু সেটা করলেই
ইসরায়েল নিরাপদ থাকবে। সো তাদের কাছে কিন্তু এই পুরা মধ্যপ্রাচ্য, সিরিয়া, ইরাক, গালফ, ইরান, পুরো অঞ্চলটা তারা দখল করতে পারবে না, কিন্তু তাদেরকে সামরিকভাবে কাবু করে রাখতে পারবে। তাদের উপর একটা ডমিনেশন তারা ক্রিয়েট করতে পারবে এবং সেটাই তাদের জন্য নিরাপত্তা এনে দিবে। এটা ছাড়া নাকি তারা নিরাপদ থাকতে পারবে না। এটাই হচ্ছে তাদের একটা মানে মানসিক অবস্থা এই মুহূর্তে। না, তারপর তাহলে আপনি কি মনে করছেন যে যুদ্ধ কত কতটা মানে তীব্রতর তো হচ্ছে, মানে দুই পক্ষই হামলা প্রসারিত করছে, শুধু সামরিক স্থাপনা নয়, সাধারণ বেসামরিক নাগরিক, এবং সর্বশেষ হচ্ছে তেলের সম্ভারগুলোতে, তেলের যে ডিপোগুলোতে, তেলের যে উৎপাদন স্থলগুলোতে এই আক্রমণ কতদিন চলবে? ওয়েল, আমার মনে হয় আমেরিকা যুদ্ধটা থামাতে চাইবে, কিন্তু ইসরায়েল কোনোভাবেই এই যুদ্ধটা থামাতে চাইবে না। ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, তার আশঙ্কা হচ্ছে যে সে যদি তার যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করছে, সেই লক্ষ্য অর্জন না করে যদি যুদ্ধ থামায়, তাহলে আগামী 2-4-5 বছরের মধ্যেই ইরান আবার তার মিসাইল ক্ষমতাটা পুনরায় সে অর্জন করবে। যতটুকু তারা ধ্বংস করেছে সব তারা শুধরে নেবে এবং হয়তো ইরান একটা পারমাণবিক অস্ত্রের দিকেও চলে যেতে পারে। সো ইসরায়েল কোনোভাবেই থামতে চাইবে না, কিন্তু আমেরিকা থামতে চাইবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল কতদিন আর আমেরিকাকে তার সাথে টানতে পারবে। আমেরিকা এক পর্যায়ে হয়তো আমেরিকাকে বলতে হবে ইসরায়েলকে যে না, আমি আর এই যুদ্ধ চালাতে রাজি না, এখন তোমাকেও থামতে হবে। সো সেটা ইসরায়েলকে বলা আমেরিকার পক্ষে খুব ডিফিকাল্ট, কারণ মধ্যপ্রাচ্যে মনে হয় এটা আমেরিকা ইসরায়েলকে টানে না, উল্টা ইসরায়েল আমেরিকাকে টানে। হ্যাঁ, এটা যদি আপনি ওই যে একটা কুকুরের গল্প আছে না, কুকুর লেজ নাড়ায় না, লেজ কুকুরকে নাড়ায়। তো এখানে হয়ে গেছে লেজ কুকুরকে নাড়ায়, ইসরায়েল আমেরিকাকে নাড়ায়, আমেরিকা ইসরায়েলকে নাড়ায় না। সো এটা আমেরিকান এবং ইসরায়েলের কিন্তু বিশাল সমর্থন আছে আমেরিকান রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে কংগ্রেসে। তারা প্রচন্ডভাবে ইসরায়েলের প্রতি তাদের প্রচন্ড দুর্বলতা, এবং ইসরায়েল যা চায়, যা করতে চায় সেটাকেই তারা সমর্থন করে। কাজেই প্রেসিডেন্টের পক্ষে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। যদিও এই প্রেসিডেন্ট ট্রাম্প, সে নিজের থেকে কিন্তু ভয়ানক ইসরায়েল সমর্থক, এবং তিনিও চান যে ইসরায়েলের জন্য যা করা দরকার সব করতে হবে। কিন্তু এখন ইরানকে যদি তিনি বশ না করতে পারেন, কাবু করতে না পারেন, তাহলে তিনি কতদিন এই যুদ্ধ চালিয়ে যাবেন সেটা নিয়ে বড় প্রশ্ন। কারণ আমেরিকার ভেতরে তো একটা জনমত আছে, যে জনমত শুরু থেকেই এই যুদ্ধের বিরুদ্ধে, এবং এই বিরোধিতা কিন্তু বাড়তেই থাকবে, এটা কমবে না। কারণ আজকে 8 জন আমেরিকান সৈন্য নিহত হয়েছে, কালকে আরো 10 জন হতে পারে। যতই যুদ্ধ চলবে 1টা 2টা 3টা 4টা করে আমেরিকান সৈন্যের হতাহতের সংখ্যা বাড়তে থাকবে, এবং এগুলো আমেরিকানদের জন্য একটা বিরাট পীড়া হয়ে দাঁড়াবে। কাজেই প্রেসিডেন্ট ট্রাম্প কতদিন এটা চালাতে পারবেন, কতদিন চালাতে রাজনৈতিকভাবে তার জন্য কতদিন এটা চালিয়ে যাওয়া সম্ভব হবে, সেটা এখন বড় প্রশ্ন। সামরিকভাবে তিনি চালিয়ে যেতে পারেন, তার সামরিক বাহিনী বিশাল। হ্যাঁ, তিনি গোটা ইরান ধ্বংস করে দিতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে হজম করতে পারবেন কিনা রাজনৈতিকভাবে, সেটাই হলো প্রশ্ন। কিন্তু আমরা কখনোই তো চাইবো না যে এরকম ইসরায়েল বা আমেরিকার এই যুদ্ধ উন্মাদনার কারণে গোটা বিশ্ব তার জিম্মি হবে, এবং বিশেষ করে এই অঞ্চলের দেশগুলো, বাংলাদেশ উপমহাদেশ এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে জনজীবন, সম্পদ এবং নিরাপত্তা সবগুলোই হচ্ছে এক ধরনের কী বলে চরম হুমকির মধ্যে এবং যুদ্ধের মুখোমুখি। ইতিমধ্যে বাংলাদেশের অনেক বেশ কিছু নাগরিক নিহত হয়েছেন, এবং হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সেখানে আটকা পড়ে আছেন, আসতে পারছেন না। তাই এই অবস্থার অবসান হোক, শুভবুদ্ধির উদয় ঘটুক, এবং এই যুদ্ধ উন্মাদনার কাছে বিশ্ব জিম্মি না থাকুক, এই কামনা করে, এই প্রত্যাশা রেখে আজকের সংলাপ এখানে শেষ করছি। সাবির মোস্তফা, আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন। থ্যাংক ইউ।